আসসালামু আলাইকুম ডিয়ার জব এক্সপিরিয়েন্স এবং এইচএসসি অ্যাডমিশন ক্যান্ডিডেটস, আপনাদেরকে নতুন আরেকটা ক্লাসে স্বাগতম। তো আজকে বাংলা ব্যাকরণের যে মোস্ট কনফিউজিং একটা ব্যাপার, সেটা হচ্ছে ভাববাচ্য এবং কোনটা কর্মকর্তৃবাচ্য। এই যে কনফিউজিং ব্যাপারটা, এগুলো নিয়ে আমি আসলাম আজকে আলোচনা করতে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা জানি যে বাচ্য বাক্যের প্রকাশভঙ্গি অনুযায়ী অর্থাৎ আপনি একটা বাক্যকে কিভাবে প্রকাশ করতেছেন, এই অনুযায়ী বাচ্যকে কিন্তু আমরা বাংলা ব্যাকরণের তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে ভাববাচ্য। তাহলে বন্ধুরা, কর্মকর্তৃবাচ্যটা কি? কর্মকর্তৃবাচ্যটা হচ্ছে একটা স্পেশালাইজড ভয়েস, অর্থাৎ একটা বিশেষ বাচ্য। তো আমরা এই যে বাচ্য তো করব, সেই সাথে আমরা একটু সাবজেক্টও চেনা ট্রাই করি বাংলা ব্যাকরণে। আমরা জানি বাংলা ব্যাকরণে কর্তা বাক্যের প্রকাশভঙ্গি অনুযায়ী বাক্যকে আপনি কিভাবে প্রকাশ করতেছেন, এই প্রকাশভঙ্গি অনুযায়ী বাংলা ব্যাকরণে কর্তাকে কয় ভাগে ভাগ করা যায়? কর্তাকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কর্মবাচ্যের কর্তা, একটা ভাববাচ্যের কর্তা, আর একটা কর্মকর্তৃবাচ্যের কর্তা। ওকে বন্ধুরা, তো সেই সাবজেক্ট এবং এখানে যে ভয়েস কিন্তু এই তিনটা পার্ট: কর্তৃবাচ্য, কর্মবাচ্য অ্যান্ড ভাববাচ্য। আর সাবজেক্ট কিন্তু এই তিনটা পার্ট: কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা অ্যান্ড কর্মকর্তৃবাচ্যের কর্তা। তো এখন বন্ধুরা, আমরা জানি যে কর্তৃবাচ্য জিনিসটা কি। কর্তৃবাচ্য হচ্ছে, আমরা ইংলিশ গ্রামারে করছিলাম যে অ্যাক্টিভ ভয়েসটাই হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তাকে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ ভার্বটা যেটা আছে, একটা যে ভার্ব গঠিত হয় বা একটা বাক্যে যে ভার্ব ব্যবহৃত হয়, এই ভার্বটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হবে। এই জিনিসটা কি তোমরা বোঝো? একটা ভার্ব বাক্যে ব্যবহৃত হয়ে যদি মানে অবজেক্ট অনুযায়ী যদি একটা ভার্ব ব্যবহৃত হয়, তাহলে সেটা হচ্ছে কর্মবাচ্য। আর সাবজেক্ট অনুযায়ী যদি একটা ভার্ব ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কর্তৃবাচ্য। এখন এই ব্যবহারের জিনিসটা আমরা একটু বাক্য দিয়ে বোঝার ট্রাই করি। প্রথমে এখানে দেখো তো বন্ধুরা, কি বলছে যে শিক্ষক ছাত্রদের পড়ান। আসলে এই যে পড়ানোর কাজটা কে করেন? শিক্ষক করেন। কিন্তু এই যে পড়ানোর তো অনেকগুলো রূপ আছে। আমরা জানি যে ইংলিশ গ্রামারে একটা ভার্বের রূপ কয়টা? তিনটা: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো এইখানে যে ভার্বটা ব্যবহৃত হয়েছে, এই ভার্বটা কি অনুযায়ী ব্যবহৃত হয়েছে? অবশ্যই কিন্তু সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হয়েছে, হচ্ছে শিক্ষক পড়ান। কিন্তু যদি বলা হয় যে এখানে সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হল, কিন্তু যদি বলা হয় অবজেক্ট অনুযায়ী কিভাবে ব্যবহৃত হবে, এটা দেখেন, শিক্ষক কর্তৃক ছাত্রদের পড়ানো হয়। পড়ানোর কাজটা কিন্তু স্যারই করেন, মানে শিক্ষকই করেন, কিন্তু পড়ানো হয়। অর্থাৎ এই যে পড়ানো হয়, কাদেরকে পড়ানো হচ্ছে? ছাত্রদেরকে পড়ানো হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু এই ছাত্রদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, অর্থাৎ অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মানে অবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হয়েছে। যদি আমি এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাইতে চাইতাম, তাহলে কেমন হইতো? যে শিক্ষক কর্তৃক ছাত্রদের পড়ান, হইলো কিছু? হইলো না, কিন্তু অর্থ দিবে না। তাহলে অবশ্যই এটা ভায়োলেট করবে। তাহলে আপনি যদি একটা ভার্বকে কয়টা রূপে ব্যবহৃত করতে পারতেছেন, যে এই ভার্বটাকে আপনি সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে পারতেছেন, আবার সেই ভার্বটাকেই আপনি অবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে পারতেছেন। যদি সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করেন, তাহলে সেটা হচ্ছে কর্তৃবাচ্য, আর যদি অবজেক্ট অনুযায়ী ব্যবহার করেন, সেটা হচ্ছে কর্মবাচ্য। এখন দেখেন, ভাববাচ্য জিনিসটা কি? মূলত ভাব জিনিসটা কি? ভাব বা মুড বা ভাববাচ্য জিনিসটা কি? আমরা জানি যে যেসব ভার্ব নাউনের কাজ করে, অর্থাৎ ভার্বের নাউনের ফর্মটাই হচ্ছে ভার্বাল নাউন বা ভার্বাল নাউন হিসেবে কাজ করে। তো ঠিক এই ভার্বাল নাউনেরই বাংলা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভার্বাল নাউনের বাংলা কি? ভাববাচক বিশেষ্য। আর সেখান থেকেই ভাববাচ্য, অর্থাৎ যেমন এই ভাববাচক বিশেষ্য কোনগুলো? যেমন দর্শন, গমন, শয়ন, এগুলো কিন্তু ভার্ব মানে ক্রিয়া, কিন্তু নাউনের মতো কাজ করতেছে। তাহলে এই ভাববাচ্য জিনিসটা কি? মূলত এখানে থাকে সাবজেক্ট, এখানে থাকে অবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্ট অবজেক্ট কিছুই থাকতেছে না, অর্থাৎ অবজেক্ট থাকতেছে না এখানে। এবং এখানে যে ভার্বটা ব্যবহৃত হবে, এই ভার্বটা কিন্তু কখনোই অন্য পার্সন হবে না, অবশ্যই এখানে থার্ড পার্সন হবে। ভার্বটা সবসময় কোন পার্সনে ব্যবহৃত হয়? থার্ড পার্সনে ব্যবহৃত, অর্থাৎ প্রথম পুরুষ বা নাম পুরুষ। বাংলায় যেটা প্রথম পুরুষ বা নাম পুরুষ, ইংরেজিতে সেটা কি? থার্ড পার্সন। এবং এখানে ভার্বটাই প্রায়োরিটি পাবে, মানে ভার্বের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে, অর্থাৎ ভার্বকে এখানে প্রাধান্য দেওয়া হবে বেশি। তাহলে এইখানে যে ভার্বটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই ভার্বটা কি কি রূপে ব্যবহৃত হচ্ছে? এখানে ভার্বটা কিন্তু কখনো কখনো ইনকমপ্লিট মানে অকর্মক ক্রিয়া রূপে ব্যবহৃত হচ্ছে, অথবা ভার্বটা কখনো কখনো যৌগিক ক্রিয়া রূপে ব্যবহৃত হচ্ছে। যেমন চেনা নাই, জানা নাই, শোনা নাই বলি না আমরা,
তাহলে চেনা নাই, জানা নাই, শোনা নাই, এখানে কিন্তু ভার্বটা ইনকমপ্লিট। যেমন যাওয়া হবে না, যাওয়া এখনো হয়নি, বা যাওয়ার কাজটা হয়নি কমপ্লিট, ধরা যাক সে আসুক, আসা হয়নি এখনো, তাহলে এগুলো ইনকমপ্লিট ভার্ব। আর যাওয়া হবে না এটা কিন্তু একটা কি যৌগিক ভার্ব। ওকে বন্ধুরা, তার মানে ভাব বাচ্চার মূল যে কথাটা সেটা হচ্ছে যে এখানে কোনো অবজেক্ট থাকবে না, এখানকার ভার্বটা থার্ড পারসন অনুযায়ী হবে, এবং এখানকার ভার্বটা ইনকমপ্লিট অথবা কি হবে যৌগিক ক্রিয়ারূপে ব্যবহৃত হবে। এরপরে আসেন কর্মকর্তৃবাচ্য। আমরা জানি কর্মকর্তৃবাচ্য জিনিসটা কি, যে এটা একটা স্পেশালাইজড ভয়েস, অর্থাৎ এখানে স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই স্পেশাল বৈশিষ্ট্যটা কি, যে এখানে অবজেক্টকে প্রাধান্য দেওয়া হবে। এখানে কি ওই যে কর্মবাচ্চা যেমন অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়, এখানেও কিন্তু অবজেক্টকে প্রাধান্য দেওয়া হবে, কিন্তু ওই যে আর এখানে যে সাবজেক্ট হবে, এখানকার কিন্তু সাবজেক্ট বস্তুবাচক হবে এই কথা কিন্তু এখানে বলা নাই, কিন্তু এইখানে সাবজেক্টটা অবশ্যই অবশ্যই বস্তুবাচক রূপে ব্যবহৃত হবে। কিরকম, যেমন বাঁশি বাজে, বাঁশি বাজে ওই মধুর লগনে, তারপর হচ্ছে ট্রেন চলে ঝকঝকাঝক, বাঁশি বাজে ওই মধুর লগনে, এই বাঁশিটা একা একা বাজতেছে না, বাঁশিটা কেউ বাজাচ্ছে, তার মানে এখানে এই বাঁশি বাজার কাজটা কে করতেছে, অবজেক্ট করতেছে, ওই অবজেক্টটার প্রাধান্য পাচ্ছে এখানে। তার মানে এই যে ভার্বটা কোন রূপে ব্যবহৃত হচ্ছে, অবজেক্টকে প্রাধান্য দিয়ে ব্যবহৃত হচ্ছে, এবং বস্তুবাচক একটা জিনিস এখানে এসে সাবজেক্টের জায়গা দখল করছে। তার মানে এটা কি বাঁশি বাজে ওই মধুর লগনে একটা কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।